অ্যালাইগুলো অর্থাৎ কে কার শত্রু মিত্র কিন্তু এখন নতুনভাবে চিহ্নিত হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড অর্থাৎ যার নেতৃত্ব দিচ্ছিল যুক্তরাষ্ট্র, সেটি থেকে একটি মাল্টিপোলার কন্টেস্টেড ওয়ার্ল্ডের দিকে আমরা এগুচ্ছি কিনা কিংবা বিশ্ব এগুচ্ছে কিনা, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চায়না, রাশিয়া এবং ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং গ্লোবাল সাউথে যারা আছে ইন্ডিয়া, ইভেন বাংলাদেশও সে গ্লোবাল সাউথের মধ্যে পড়ে। সো একটি দ্বিধা বিভক্ত বিশ্বর মুখোমুখি কিনা, আমরা একটা ট্রানজিশনাল পয়েন্টে বিশ্ববাসী দাঁড়িয়ে আছে কিনা। আপনার একেবারে অত্যন্ত সঠিক বলেছো তুমি যে এখন পৃথিবীটা একটা ট্রানজিশনের ভেতরে আছে, একটা এক ব্যবস্থা থেকে আর একটা ব্যবস্থায় যাচ্ছে। আমি যদি হিসেব করেই দেখি যে ধরো আমেরিকা 1945 সালে আমেরিকার জিডিপি কত ছিল, পৃথিবীর 50%, তার মানে পৃথিবী যত উৎপাদন করতো তার অর্ধেক করতো আমেরিকা। সেই জায়গা থেকে এখন আমেরিকা নেমে এসেছে 30%-এ। কেন? তার কারণ হচ্ছে চীনের ডেভেলপমেন্ট হচ্ছে, ভিয়েতনাম থেকে শুরু করে আসিয়ান দেশগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে, আফ্রিকা, এশিয়ার অন্যান্যদের, ইন্ডিয়া ডেভেলপ করেছে প্রচুর পরিমাণে, তাই না? যার ফলে আমেরিকার যে শক্তিটা ছিল সেটা অন্তত অর্থনৈতিক দিক থেকে সেটার একটা কমে এসছে, হ্রাস পেয়েছে। তার অর্থ এই না যে আমেরিকার মিলিটারি পাওয়ার কমেনি। 750টা ঘাঁটি আছে আমেরিকার সারা বিশ্বব্যাপী, তাই না? সেটা তো একটা বড় একটা ফোর্স, এবং যে কোনো সময় সে যে কোনো জায়গা থেকে যুদ্ধ শুরু করতে পারে। কিন্তু তারপরেও একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে জিগমুন্ড ব্রেজেনস্কি একটা কথা বলেছিল যে ইউরেশিয়াটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, এর উপরে যে কন্ট্রোল করতে পারবে, বিশেষ করে ইউক্রেন থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর, এই কামচাতকা, রাশিয়ার একেবারে পূর্ব প্রান্ত পর্যন্ত, চীন, ইরান, এই বেল্টটাকে যে কন্ট্রোল করতে পারবে সেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কিন্তু আরেকটা কথা বলেছিল, এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কখনো যেন এই চীন এবং রাশিয়া কখনো যেন বন্ধুত্ব না হয় তাদের ভেতরে, কিন্তু সেটাই হয়ে গেছে, তাই না? এখন চীন রাশিয়া যেভাবে করছে, তার সাথে ইরান চলে এসছে, তার সাথে ইন্ডিয়া, ভারত আছে, তার সাথে ব্রাজিল আছে, দক্ষিণ আফ্রিকা আছে, ইভেন ইন্দোনেশিয়া জয়েন করছে, ইউএই, ইউনাইটেড আরব এমিরেট করছে। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন যে এদের যে একটা কালেকটিভ হচ্ছে সেটা ব্রিক্স, তারপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তো এগুলোর আলামত কি? তার সাথে আপনি যেটা বললেন যে এই যে বেল্ট অ্যান্ড রোড যে প্রজেক্টগুলো, এগুলো হচ্ছে সবই একটা বিকল্প পথ, আমেরিকার ডমিনেন্সটাকে একটা বিকল্প দিয়ে সেটাকে খর্ব করে একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। এই নতুন বিশ্ব ব্যবস্থায় ডমিনেন্সটা বা একটা কর্তৃত্ব কিন্তু একটা দেশের সাথে থাকবে না, একাধিক দেশ সেটাকে ডমিনেট করবে। সেটাই হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের, এবং তার আলামতগুলো আপনি লক্ষ্য করে দেখবেন। যেমন যদি আমি বলি যে আরেকটা বলতে পারি আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে ইতিহাসে আপনি দুই ধরনের সাম্রাজ্য দেখতে পাবেন। একটা হচ্ছে সমুদ্র ভিত্তিক সাম্রাজ্য, যেমন ইংল্যান্ড, যেমন স্পেন ছিল, যেমন পর্তুগাল ছিল, যেমন হল্যান্ড ছিল। এখন আমেরিকা। এই ল্যান্ড বেসড যে সমস্ত সাম্রাজ্য ছিল, নৌ বেসড যে সমস্ত সাম্রাজ্য ছিল, তার এগেনস্টে আরেকটা ছিল ল্যান্ড বেসড, ভূমিভিত্তিক। এই ভূমিভিত্তিক এবং ল্যান্ড বেসের ভেতরে ডিফারেন্সটা হলো যে নৌভিত্তিক বা সমুদ্রভিত্তিক সভ্যতা তারা নেগোশিয়েটের এথিক্সটা জানে না, নেগোশিয়েট যে একটা ডিপ্লোম্যাটিক পলিসি হতে হবে তারা জানে না। তারা কেন জানে না? কারণ তার পাশেই তো সমুদ্রের সাথে আমি কি নেগোশিয়েট করব? সমুদ্রের সাথে কিছু নেগোশিয়েট করার নাই আমার। তাহলে তার পলিসি হচ্ছে তার প্রতিপত্তিটাকে রক্ষা করার জন্য সে ল্যান্ড বেসড যে সমস্ত সিভিলাইজেশন তাদের ভেতরে গণ্ডগোল লাগানো, চীনের সাথে রাশিয়ার, ইন্ডিয়ার সাথে চীনের, ইরানের সাথে সৌদি আরবের, শিয়া সুন্নি ডিভাইড করে। এইভাবে আপনি দেখবেন যে সমস্ত বিশ্বটাকে তারা নিয়ন্ত্রণ করেছে এই সমুদ্রভিত্তিক সভ্যতা এর মাধ্যমে, এই ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে। ইংল্যান্ড করেছে, এবং আজকের দিনে যত সমস্যা কিন্তু এই ডিভাইড রুলের কারণে। কিন্তু
চীনের সাথে যে রাশিয়ার কোঅপারেশনটা এবং চীনের যে ডিপ্লোম্যাটিক খুব ধীর সুস্থে তারা কাজ করে, যেমন ধরেন ইরানের সাথে একটা বিরোধ ছিল সৌদি আরবের, তো সেখানে কিন্তু একটা নেগোশিয়েটেড একটা হয়ে তারা এখন মোটামুটিভাবে একটা পর্যায়ে গেছে যে না, আমরা আমাদের বিরোধটাকে আমরা শান্তিপূর্ণভাবে মীমাংসা করার আমরা চেষ্টা করব। এইভাবে একটা নতুন একটা মানে কূটনীতির একটা যে ঐতিহ্য সৃষ্টি করা, সেটাই কিন্তু এই যে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা করছে। এই বহুকেন্দ্র বিশ্ব ব্যবস্থার আরেকটা আলামত হচ্ছে ব্রিক্স যে 5টা দেশ নিয়ে করেছিল, এখন সেটা বোধহয় 11টা, ইন্দোনেশিয়া জয়েন, এখন ইন্দোনেশিয়া জয়েন করলে 11টা 12টা, অনেকেই উৎসাহী এটার সাথে জয়েন করার জন্যে। তার মানে কি? তার মানে হচ্ছে ব্রিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে ডলার হচ্ছে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণের একমাত্র মাধ্যম, এবং আমেরিকার যে প্রতিপত্তিটা সেটা কিন্তু ডলার নির্ভর। আপনি যত ব্যাংকিং ট্রানজ্যাকশন করেন, মাল কেনাকাটা সব কিন্তু ব্যাংকের মাধ্যমে যায় এবং ডলারেই সমস্ত আদান প্রদান হয়। সুতরাং একটা পার্সেন্টেজ প্রচুর পরিমাণে, আমেরিকায় ক্রাইসিস দেখা দিল, ডলার ছাপিয়ে দিল, আমেরিকার মিট করলো, কিন্তু হোয়াট অ্যাবাউট অন্য দেশে ওখানে ইনফ্লেশন হওয়ার কারণে এই সমস্ত দেশগুলো আবার সাফার করলো। তাই আমেরিকার প্রতিপক্ষরা চাইছে যে ডলারাইজেশন, ডলারের বিপরীতে শক্তিশালী মুদ্রা হিসেবে। তো বিপরীতে কিন্তু কোনো মুদ্রার কথা তারা এখনো বলছে না। তারা যেটা বলছে যে তারা যেটা বলছে যে আমরা আমাদের জাতীয় কারেন্সিতে আমরা ট্রানজ্যাকশন করব। তার মানে আমি যদি ইন্ডিয়াতে কিনতে চাই তাহলে রাশিয়া রুবল দিবে, ইন্ডিয়া যদি রাশিয়া থেকে কিনতে চায় তাহলে তারা তাদের রুপিতে পেমেন্ট করবে। ঠিক একই প্রত্যেকটা দেশে, এবং এটা হচ্ছে কিন্তু বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন রাশিয়ার সাথে যে চীনের যে ট্রেড এখন যেটা হচ্ছে সেটা 90% হচ্ছে ওই ওদের লোকাল কারেন্সিতে। সুতরাং এটা যদি ছড়িয়ে পড়ে, এবং এই কারণে কিন্তু ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন তিনি কিন্তু কয়েকবার হুমকি দিয়েছেন যে ডলারের বিরুদ্ধে তোমরা যদি কিছু করো তাহলে কিন্তু খবর আছে, তাই না? ট্যারিফ দিব, এটা করব, ওটা করবে, তোমাদের ধ্বংস করে দেব। বলতে পারি ডক্টর খান যে বিশ্ব একটি বাইপোলার পৃথিবীর দিকে এগোচ্ছে আসলে, এবং যে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য, সেই আধিপত্য হয়তো খানিকটা খর্বই আমরা সামনের দিকে হয়তো দেখবো। সেটা 2030, 2050 কিংবা এই সময়গুলোতে আসলে একটা নতুন বিশ্ব ব্যবস্থায় আমরা বাস করব।